নমস্কার, গুড ইভিনিং, দিস ইজ উলমাস সাইয়াদ এন্ড ইউ আর ওয়াচিং দ্য বিগ স্টোরি। ঘড়িতে তখন ঠিক দুপুর 1:22। কেউ হয়তো লাঞ্চ সারছেন, কেউ অফিসে ফাইলের পাহাড়ে মুখ গুজে বসে আছেন, আর কেউ বা তার নিজের 7 তলার ফ্ল্যাটে বসে ধরুন নিজের প্রিয় ওয়েব সিরিজটাই দেখছিলেন। হঠাৎ সব কিছু থরথর করে কেঁপে উঠল। তিলোত্তমা শহর কলকাতা কেঁপে উঠল। শহর কলকাতা কি আজ সত্যি তার পায়ের তলার মাটি হারিয়ে ফেলল? আজ 27শে ফেব্রুয়ারি 2026 দুপুর 1:30 নাগাদ যখন আমরা এই খবরটা প্রথম পেলাম, অনুভব করছি খবরটা নিউজ রুমে আসছে, তখন কলকাতার রাজপথে মানুষের ভিড়ের ঠাসা। কোনো রাজনৈতিক মিটিং মিছিল নয়, মানুষ রাস্তায় প্রাণের ভয়। বেহালার পণ্যশ্রীর কথা বলি আপনাদের। বেহালার পণ্যশ্রীতে নতুন রাস্তার মাঝ বরাবর ফাটল। আজকের 5.5 মাত্রার এই কম্পন কি কেবল একটা শুরু, নাকি এটা কলকাতার শেষ হয়ে যাওয়ার কাউন্টডাউন? বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আসা 5.5 মাত্রার এই ভূমিকম্পে আজ নড়ে গিয়েছে রাইটার্স বিল্ডিং থেকে নবান্ন। বিধানসভার ভেতর থেকে বিধায়করা পর্যন্ত জীবন বাঁচাতে ছুট লাগিয়েছিলেন খোলা আকাশের নিচে। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে একটা প্রশ্ন, আমরা কি নিরাপদ? একাধিক মানুষ, কিছু গৃহবধূ আমাদের টিমকে বলছেন তিনি বিছানায় শুয়ে ওয়েব সিরিজ দেখছিলেন, হঠাৎ দেখলেন তার আলমারিটা নড়ছে। আর এক ব্যক্তি তিনি বলছেন তার পার্ক করা গাড়ি পর্যন্ত কাঁপছিল কয়েক সেকেন্ড ধরে। আজ শহর কলকাতা রীতিমতো ভয়ে কেঁপেছিল। দেখুন। কিন্তু প্রশ্নটা আজ আর শুধু কম্পনের নয়, প্রশ্নটা হলো কলকাতার নিচে এমন কি লুকিয়ে আছে যা আমাদের শহরকে অজান্তেই গিলে খাচ্ছে। আজকের এই কম্পন কি সেই ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিল, নাকি সত্যিই কলকাতা তলে তলে তলিয়ে যাচ্ছে? ভাবুন একবার, আপনি যে বহুতলে কয়েক কোটি টাকা খরচ করে ফ্ল্যাটটা কিনেছেন কিংবা ফ্ল্যাটটা কিনবেন ভাবছেন, সেই জমিটাই যদি প্রতি বছর একটু একটু করে পাতাল প্রবেশ করে, মানে ধসে যায়, তার পরিণতি কী হবে? বিজ্ঞানীরা বলছেন আমরা যদি এখনই এই গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট না করি, তবে ভবিষ্যতে বন্যা আর বড় ভূমিকম্প কোনোটার হাত থেকেই কলকাতাকে বাঁচানো যাবে না। দেখুন, যেটা করতে হবে যে কলকাতার অবিলম্বে এই যে মাটির নিচের থেকে জল তোলা বন্ধ করতে হবে। কারণ কলকাতার ভেতরটা ফাঁপা হয়ে যাচ্ছে, একই নরম মাটি। তো এই যদি ক্রমাগত ভূমিকম্প হতে থাকে, কলকাতা আস্তে আস্তে মাটির তলায় বসে যাবে, মাটির তলায় চলে যাবে। তার ফলে যেটা হচ্ছে, এই যে পুকুর ভরাট হচ্ছে, জলাজমি ভরাট হচ্ছে, তার উপর অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে সমস্ত বাড়িঘর নির্মাণ হচ্ছে, ভূমিকম্পের নিয়মকানুন না মেনে কিন্তু এগুলো ভেঙে পড়তে পারে। এই শহরটাকে বাঁচানোর জন্য একটা প্ল্যান তৈরি আছে, কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। কিন্তু সেটা কি খাতা কলমই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি কোনো বদল আসবে? KCAP কিংবা কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যানে এই নিকাশি ব্যবস্থার উন্নতির কথা বলা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো বাস্তবে আমরা কতটা এগোলাম? আমাদের ঐতিহ্যের বাড়িগুলো আজ কি ভূমিকম্প সইতে পারবে? সমুদ্রের জলস্তর বাড়ার পাশাপাশি যদি ঘূর্ণিঝড় আমফান বা এলার মতো সুপার সাইক্লোন আবার বঙ্গে আসে, তবে সুন্দরবন সংলগ্ন গ্রামগুলো তো বটেই,
খোদ এই কলকাতার একটা বড় অংশ জলের তলায় চলে যেতে পারে। এ কথা আমাদের নয়, এ কথা বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, এমনও বলা হচ্ছে যে কলকাতা 1921 সালে যে ভূমিকম্প দেখেছিল, তারপর তেমন ভূমিকম্প দেখার একটা প্রবণতা বাড়ছে। চলুন চট করে নজর রাখি আমাদের ডেটা সেন্টারে কলকাতা এই মুহূর্তে কোন জোনে রয়েছে, আদৌ ভূমিকম্প প্রবণ কিনা, এবং ভূমিকম্প প্রবণ হলে কত মাত্রায়, একবার দেখে আসি। লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য বিগ স্টোরি ডেটা সেন্টার। হ্যালো, ওয়েলকাম টু দ্য বিগ স্টোরি ডেটা সেন্টার। আজ সকালে যা ঘটেছে, যে ভূমিকম্প সারা কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, দমদমের মানুষকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে গেছে, সেটার পরিপ্রেক্ষিতে কিছু ডেটা আপনাদের দিই। প্রথম, কলকাতা ভূকম্পন কিংবা ভূমিকম্প প্রবণিত অঞ্চলেই অবস্থিত। আমরা কিংবা কলকাতা এই মুহূর্তে জোন 3-তে পড়ে, আর্থকুয়েক প্রবাবিলিটির জোন 3-তে পড়ে। এখানে কিংবা এই জোনে ভূমিকম্পর ফ্যাক্টরটি 0.16 থেকে 6.65 এই স্কেলের আওতায় আসে, অর্থাৎ প্রোন টু আর্থকুয়েকস। শহর কলকাতা এই মুহূর্তে ভূকম্পন প্রবণিত এলাকার একটি গণ্ডির ভেতর পড়ছে। 1921 সালে এই শহর এক ভয়াবহ ভূমিকম্প দেখেছিল। রিক্টার স্কেলে তার ম্যাগনিটিউড ছিল 6.4 এবং সেই ভূমিকম্প কলকাতার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে কিছু সমস্যা রয়েছে। সমস্যা কি কি? প্রথম, আমাদের মাটির নিচের জলস্তর। দ্বিতীয়, কলকাতা শহরের নিচে যে পলিমাটি আছে সেই পলিমাটি। এবং তৃতীয়, পুরনো অবকাঠামো। এই কারণে যত দিন বাড়ছে, যত সময় যাচ্ছে, ততই কিন্তু কলকাতার স্ট্রাকচার কিংবা কলকাতার ভিত আস্তে আস্তে নড়বড়ে হচ্ছে। এই কারণেই কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 2025 সালে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান নামে একটি প্ল্যান তারা অ্যাডপ্ট করে। যে প্ল্যানের একেবারে কোর এলিমেন্ট হলো কলকাতার ক্লাইমেট কিংবা আবহাওয়ার কিংবা ন্যাচারাল ডিজাস্টারের যে প্রবণতা, সেগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনা। গত 3 বছরের যদি একটা হিসেব নিই, 2023 থেকে 2026, তাহলে বড় ভূমিকম্প যাতে কলকাতা এফেক্ট হয়েছিল কি কি? এক, অবভিয়াসলি আজকে 27শে ফেব্রুয়ারি 2026, কম্পনের মাত্রা 5.5 রিক্টার স্কেলে। এর আগে 3রা ফেব্রুয়ারি 2026 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1 এবং তার আগে 2023 সালের 2রা ডিসেম্বর কম্পনের মাত্রা ছিল 5.5। এই ভূমিকম্পের ঝুঁকির কারণটা কেন? কেন কলকাতা শহরে ভূমিকম্পের ঝুঁকির কারণ বৃদ্ধি পাচ্ছে? কারণ এক, প্রথম, নরম জলাবদ্ধ মাটি কিংবা পল্লী মাটি। দ্বিতীয়, সিলেট চ্যুতির সান্নিধ্য, অর্থাৎ সিলেট লাইন, সিলেট অক্ষরেখা, তার কাছাকাছি যেহেতু কলকাতা অবস্থিত, তাই যে কোনো রকমের টেকটনিক প্লেট শিফট সেটা কলকাতাকে এফেক্ট করে এবং আমরা ট্রেমার, আফটার শক এবং মাঝে মাঝে ভূমিকম্পের সময় যে দোদুল্যমান পরিস্থিতি আমরা অনুভব করি সেটাই অনুভব করতে পারি। তৃতীয়, উচ্চ জনসংখ্যার ঘনত্ব, লোড অফ পপুলেশন। এবং চতুর্থ, পুরাতন অবকাঠামো, ভেরি ওল্ড সিস্টেম, ভেরি ওল্ড আর্কিটেকচার। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের শহর কলকাতাকে জোন 3 অফ হাইলি আর্থকুয়েক প্রোন এরিয়াজের মধ্যে ফেলে। এবং সেটা কাউন্টার করার জন্যই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 2025 সালে কলকাতা ক্লাইমেট অ্যাকশন পলিসি নিয়েছিল। কিন্তু সেই পলিসি কতদূর বলবো আমাদের নিউজ স্টুডিও থেকে। চলুন ফিরে যাই নিউজ স্টুডিওতে। ফিরে এলাম নিউজ স্টুডিওতে। ডেটা সেন্টারে আমরা কলকাতার প্রবাবিলিটি অফ আর্থকুয়েকটা দেখলাম, ডেটা দেখলাম, র স্ট্যাটিস্টিক দেখলাম। কিন্তু এবার ভাবুন তো, যদি 2050 সাল পর্যন্ত আমাদের হাতে সময় না থাকে, তাহলে যদি আজকের এই 5.5 মাত্রার ভূমিকম্পটা কোনো বড় মহাপ্রলয়ের স্রেফ একটা ট্রেলার হয়, তাহলে কলকাতার নিচে কি কোনো মৃত আগ্নেয়গিরি জেগে উঠছে, নাকি মাটিটা সত্যি ধসে পড়ার অপেক্ষায়? দেশভাগ বা দাঙ্গার চেয়েও বড় মানবিক বিপর্যয় আসতে পারে, যার নাম ক্লাইমেট মাইগ্রেশন বা জলবায়ু উদ্বাস্তু। প্রায় 6 কোটি মানুষ আজ এই ঝুঁকির মুখে দাঁড়িয়ে। যদি শহরটা বাসের অযোগ্য হয়ে যায়, তবে এই মানুষগুলো যাবে কোথায়? কোনো যুদ্ধ নয়, কোনো গুলি নয়, স্রেফ জল আর মাটির লড়াইয়ে হেরে গিয়ে
আমাদের এই সাজানো শহরটা কি একদিন ইতিহাসের পাতায় হারিয়ে যাবে? আজকের ভূমিকম্পের পর শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় মানুষ আতঙ্কিত। কারো ঘর ভেঙেছে, কারো বাড়ি ভেঙেছে, কারো বাড়ির সামনে রাস্তা ভেঙেছে। তাদের মুখগুলো, তাদের বক্তব্যগুলো দেখুন। ঘরে টেবিল সব কাঁপছে, মানে ভয় তো সব বিল্ডিং থেকে সব বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে এখন। তো চেয়ার টেয়ার পুরো নড়ে যাচ্ছে, মানে অন্যরকম ফিল হচ্ছে। মনে হচ্ছে কি প্রথমে যখন হলো তখন মনে হলো কি আমার মাথা ঘুরছে, পরে ফিল করলাম যে না, এটা ভূমিকম্পই। ঘরের মধ্যে মনে হলো যে তাহলে দুমদাম করে কি করলো, আর ঘরটা কাঁপছে টকটক করে। আমি তো কলতলাতে পড়ে যাচ্ছিলাম একদম, আর বৌমা তো ওটা উঠতে পারছে না। হ্যাঁ, তারপর সবাই তো ওদিক থেকে বেরিয়ে এলো, সবাই বলছে এই কম্পন শুরু হলো। কোথায় ছিলেন আপনারা? চলে এসছেন? হ্যাঁ, আতঙ্কে বাইরে চলে এসেছি। মানে গাটা দেখি দুলছে, হ্যাঁ, ঠিক আছে। তখন আমাদের অভিজিৎ বলছে, যে অভিষেকও বলছে যে বৌদি গাটা কিরকম দুলছে, গাড়ি যাচ্ছে কি গাড়ির বাম্পারের জন্য? তারপরে দেখছি না, ভালোই দুলছে। দেখছি দেখুন, সত্যি কথা বলছি, আজকের ভূমিকম্প আমাদের দেখিয়ে দিয়ে গেল আমরা প্রকৃতির সামনে কতটা নগণ্য আর কতটা অসহায়। ইওসিন হিঞ্জ হোক বা জলবায়ু পরিবর্তন, বিপদ আমাদের দুয়ারে কড়া নাড়ছে। আমাদের বাঁচতে গেলে ওই কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান রিপোর্টটা ড্রয়ারে ফেলে রাখলে চলবে না। আমাদের প্রত্যেককে, প্রতিটা সিটিজেনকে সজাগ হতে হবে। আপনি যখন আপনার বাড়ির সামনে একটা গাছ কাটেন বা কুয়োর জল অপচয় করেন, মনে রাখবেন আপনি এই শহরের তলার মাটিটাকে একটু হলেও নাড়িয়ে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন। তিলোত্তমা কি স্রেফ কংক্রিটের জঙ্গল হয়ে থাকবে? একদম না। নাকি এবার মানুষের ভালোবাসার সবুজ শহর হবে? তা ঠিক করার সময়টা কিন্তু এখনই। আজকের ভূমিকম্পটা একটা ওয়ার্নিং বেল, একটা ওয়েক আপ কল। টিং টং ঘন্টা বাজিয়ে গেল। এই বেল বাজার পরেও যদি আমরা না ঘুম ভাঙাই, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে। আমরা আজ বিগ স্টোরিতে এই বিষয় নিয়ে আলোচনা করছি। কালকে এসআইআর এর খসড়া তালিকা বেরোবে, আরেকটা রাজনৈতিক ভূমিকম্প হবে। সব বাদ দিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করছি কেন জানেন? আপনাদের সতর্ক করতে। আমরা সমস্ত কিছু ভুলে এই শহরকে টিকিয়ে রাখার কিছু কথা বলছি। আমাদের গ্রাউন্ড ওয়াটার এই মুহূর্তে সত্যি কমছে, আমাদের মাটির নিচের জলস্তর কমছে, এবং সেই জলস্তর কমার জন্যই কিন্তু এই মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। একথা আমাদের নয়, একথা রীতিমতো বিশেষজ্ঞদের, একথা রীতিমতো আমাদের টিম থেকে পৌঁছে যাওয়া এক একজন এক্সপার্টদের। দেখুন, কলকাতা এখন আস্তে আস্তে ভূমিকম্প প্রবণ এলাকা হয়ে উঠছে। কারণ কলকাতা আগে যে জোনে ছিল তার থেকে বেশি ভূমিকম্প প্রবণ হচ্ছে, এখন জোন 3-তে আছে। এটা কলকাতা শহরে যে নরম বদ্বীপীয় মাটি, অর্থাৎ নরম পলি মাটি, তার সাথে সিলেট ছুটি সান্নিধ্য যেটা আসছে, এই ক্রমাগত ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেটে নড়াচড়ার ফলে, যেহেতু কলকাতা ছুটি রেখার উপর আছে, তাই জন্যে কলকাতা বিশেষভাবে ভূমিকম্প প্রবণ এলাকা হয়ে উঠছে। কলকাতা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই পড়ে, এবং শহরটি খুব উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় না থাকলেও এর যে ভৌগোলিক যে অবস্থান এবং সক্রিয় কিছু ফল লাইনের যে কাছাকাছি হওয়ার কারণে এখানে কিন্তু ভূমিকম্পের ঝুঁকি যথেষ্টই আছে। এবং আমরা যেটা দেখতে পাই যে সিসমিক জোন, যেটাকে আমরা শ্রেণী বিভাগ করি ভূমিকম্পের, যেখানে জোন 3 হচ্ছে আমরা ধরি যে মাঝারি ঝুঁকি। সেই জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অনুযায়ী কলকাতাকে জোন 3 এর অন্তর্ভুক্ত করা হয়েছে। শহরটির যেটি অবস্থান, সেখানে জোন 4 খুব উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার খুব কাছাকাছি শহরটি অবস্থিত। দেখেছি যে মাটির যা গঠন, এখানে যেহেতু পলি মাটি, যেটাকে আমরা সফট অ্যালুভিয়াম বলি, কলকাতা গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপের নরম পলি মাটির ওপর অবস্থিত, এবং এই ধরনের মাটি কিন্তু ভূমিকম্পের তরঙ্গকে আরও তীব্রতর করে তোলে। ফলে দূরের কোনো কম্পনও কলকাতায় জোরালোভাবে অনুভূত হয়। যেগুলো আছে কলকাতায় বহু, আমরা জানি যে পুরনো বাড়ি আছে, 50 বছরেরও বেশি পুরনো বাড়ি, এবং এগুলো ভূমিকম্পে প্রতিরোধী প্রযুক্তি ছাড়াই তৈরি। তো সেখানে মাঝারি কম্পনেও এগুলো কিন্তু ভেঙে পড়ার ঝুঁকি থাকে। সমস্ত কলকাতা জুড়েই মানুষ আতঙ্কগ্রস্ত।
কিন্তু এটা তো কলকাতাবাসী কেন সরকারের জানা উচিত যে কলকাতা ভূমিকম্প প্রবণ এলাকা। সেই ভূমিকম্প প্রবণ এলাকাতে দাঁড়িয়ে যেভাবে কলকাতার বুকে স্থাপত্য হওয়া উচিত ছিল, কলকাতার বুকে যেভাবে বহুতল যে সমস্ত বাড়ি হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা দরকার ছিল, সেটা আমরা করিনি। আমরা পুকুর বুঝিয়েছি, আমরা বিভিন্ন রকম ঘটনা ঘটিয়েছি, ক্রমাগত বহুতল বাড়ি করে আমাদের বিপদকে আমরা ডেকে এনেছি। কথা না, আমরা একেবারে অশনি সংকেত রয়েছে আমাদের শিলিগুড়ি এবং দার্জিলিং জুড়ে। রাজ্য সরকারকে এ ব্যাপারে চিঠি দিয়ে পরিবেশ একাডেমির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক সহ বিভিন্ন এলাকাতে যে ব্যাপক কনস্ট্রাকশন গড়ে উঠছে এবং শিলিগুড়িতে, সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, নিরাপদ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন। কারণ নিরাপদ, সচেতন, সতর্ক যদি আপনি না থাকেন, তাহলে এই শহরটা আস্তে আস্তে হারিয়ে যেতে পারে। আজকে সহজভাবে যে বক্তব্যটা উঠে এলো তা খুব সহজ। এই মুহূর্তে আমরা একটা ঝুঁকির সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকের ভূমিকম্পের কারণে কলকাতার, একেবারে মধ্য কলকাতার কয়েকটা বহুতল হেলে পড়েছে। সমস্ত বিজ্ঞানী, সমস্ত বিশেষজ্ঞরা বলছে, এক, জনঘনত্ব কিংবা পপুলেশনের চাপ, দুই, পুরনো অবকাঠামো, এবং তিন, যেহেতু আমরা সিলেট চুতির খুব কাছাকাছি রয়েছি, সেই কারণে আমাদের মাটির নিচের জলস্তর কমছে। শুধু তাই নয়, আমাদের যে পলিমাটির স্তর রয়েছে, সেই পলিমাটির স্তরটাও আস্তে আস্তে নড়বড়ে হচ্ছে। এক সময় যে অক্ষরেখা থেকে আমরা ভেঙে বেরিয়ে এসেছি, যে ইকোসিন হিঞ্জের কথা বারবার বলা হচ্ছে, সেই ইকোসিন হিঞ্জ কিন্তু আবার চাগার দিয়ে উঠছে, আবার নড়াচড়া করছে। মাটির নিচের এই টেকটনিক শিফটটাই কিন্তু কলকাতার আজকের দিনে ভূমিকম্প প্রবণ কিংবা ভূমিকম্প প্রবণ হওয়ার মূল কারণ। তাই এই মুহূর্তে আমাদের বুঝতে হবে আমরা কি চাই। আমরা কি আগামী দিনে একটা সুস্থ শহরে বাস করব, নাকি এখনও জল অপচয় করে, মাটির ভিত নাড়িয়ে, গ্রাউন্ড ওয়াটার অপচয় করে নিজেদের কাল নিজেরাই ডেকে আনব। আজ বিগ স্টোরিতে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।